জামাতের আমির বলেছে ভিক্ষুকের থালা থেকে শুরু করে ৮০% চাঁদাবাজি বিএনপি করে। প্রমাণ দেখ কোন জায়গায় কোন নেতায় বেহেশতের টিকিট বিক্রি করছে। রাজনৈতিক কম্পন আমাদের জন্য অপেক্ষা করছে। আগে যে জামাত দেখেছি, জামাতের নেতাদের দেখেছি, এখন তাদের ক্যারেক্টার বদলায় গেছে। শিবিরের যে ছেলেরা সমাজকর্মমূলক কাজ করছে, এটা তো বিএনপি করতে কোনো বাধা নাই। ২০১৪ সালে বিএনপি কিন্তু নির্বাচনে যাওয়া প্রস্তুত ছিল, একমাত্র জামাতের একগুঁয়েমির কারণে সেই নির্বাচনে যাওয়া হয় নাই। জোট ভেঙে দিল বিএনপি। আওয়ামী লীগকে ঠেকানোর জন্য সবসময় জামাত কিন্তু বিএনপির সাথে থেকেছে। চিটাগংয়ে একজনকে গুলি করে হত্যা করলো, কারা করছে একটু খতিয়ে দেখতে হবে। জামাতের এই ধরনের পরিকল্পিত ওয়ার্ক এবং কৌশলের কারণে জামাতের ভোট কিন্তু বেড়েছে। দর্শক স্বাগত কালের কণ্ঠে নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপে। আজ আমাদের সাথে আলোচনা অংশ নিতে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট এম এ আজিজ, এবং তার পাশে আছেন চাকসুর সাবেক ভিপি ও জামায়াত নেতা মোহাম্মদ জসিমউদ্দিন সরকার, এবং তার পাশে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহসভাপতি আ.ন.ম খলিলুর রহমান ইব্রাহিম। আপনাদের তিনজনকে স্বাগত কালের কণ্ঠের স্টুডিওতে। শুরুতেই জসিম ভাই, আমি আপনার কাছে একটু আসতে চাই। তার আগে দর্শকদের জানিয়ে দিই, আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে নিরাপত্তা, জনজীবন ও সাম্প্রতিক রাজনৈতিক নানা ইস্যু। শুরুতেই জসিম ভাই, আপনার কাছে একটু আসতে চাই। জামায়াতের টিকিট কাটলে নাকি জান্নাতের টিকিট পাওয়া যায়, এমন কথা যারা বলেন তাদেরকে প্রমাণ দিতে হবে, এমনটা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটু জানতে চাই যে যারা এই কথা বলেন তারা কি নিজেদের ব্যক্তিগত মতামত দিচ্ছেন নাকি এটা দলীয় মতামত? আপনাকে ধন্যবাদ। জামাতের সাংগঠনিক কাঠামোতে 3টা বডি আছে: সেন্ট্রাল নির্বাহী পরিষদ, সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি এবং কেন্দ্রীয় মজলিসের শুরা। এই 3টা নিয়ে জামাত গঠিত, আর ডিস্ট্রিক্ট অর্গানাইজেশন। আমি চ্যালেঞ্জ শব্দটা ইউজ করছি না, তবে আমি জানতে চাই জামাতের কোন মানের কোন নেতা কোথায় এইভাবে বক্তব্য রেখেছেন। আচ্ছা, তাহলে গণমাধ্যমে এই বিষয়টা এত প্রচার হলো কিভাবে? দেখেন, আমি আপনাদের শ্রদ্ধা রেখে বলতে চাই, আমাদের মধ্যে শ্রদ্ধেয় আজিজ ভাইও আছেন, গণমাধ্যম সবসময় তো পারফেক্ট ভূমিকা আমরা পাই না, এটা দুঃখজনক। রিজয়েন্ডার দিয়ে কিন্তু কোনো ড্যামেজ হওয়া জিনিস রিপেয়ার হয় না ইউজুয়ালি। সেই কারণে এই জিনিসটা আমি একদম শক্ত ভাষায় চ্যালেঞ্জ করলাম, এটার জন্য প্রমাণ দেয়। মানে আপনি কাকে চ্যালেঞ্জ করছেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে? ব্যক্তি ফখরুলকে বলবো না, যারাই বলবেন এটা, ইনক্লুডিং মির্জা ফখরুল ইসলাম, তারা প্রমাণ দেয় কোন জায়গায় কোন নেতায় বেহেশতের টিকিট বিক্রি করছে। আমরা তো মনে করি এই ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কাকে বেহেশতে দিবেন, কাকে দোজখে দিবেন, দিনের শেষে ফয়সালা তো আল্লাহ রাব্বুল আলামিন করবেন, এবং সেটা আখেরাত কায়েম হবে। সেখানে আমার আপনার আমলনামা হিসাব হবে, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাকে বেহেশত দিবেন। আবার যদি কারো আমল কমও থাকে, আল্লাহ যে সন্তুষ্ট বলছে আমার বান্দা অ্যাপোলজি করছে, দিয়ে দিবেন। এক্সক্লুসিভলি ডিসক্রিপশন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষে কী করে এই বেহেশতের সার্টিফিকেট দেয়, এটা একদম বাজে কথা। এটা আমরা মনেও করি না। আল্লাহর এখতিয়ারের উপরে হাত দেওয়া কোনো মুমিনের, কোনো বান্দার রাইট নাই, এটা আল্লাহর এখতিয়ার। ধন্যবাদ আপনাকে। জনাব খলিলুর রহমান, একটু আপনার কাছে এবার আসতে চাই। আপনি শুনছিলেন জসিম ভাইয়ের কথা। জামায়াত ইসলাম তো সত্যের পথে আসার আহ্বান করে, এবং জামাতে ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে, এমন কথা জামায়াত কখনো বলেননি, এমনটা দাবি করছেন জসিম ভাই। আপনার কাছে একটু জানতে চাই যে তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি গতকালকে একটি বক্তব্যে এমন কথা বলেছেন, নিশ্চয়ই তিনি শুনেই বলেছেন। যদি শুনে বলে থাকেন তাহলে জামায়াতের অস্বীকার করার কারণ কি? অথবা যদি জামায়াত না বলে থাকে তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন কথা বলার কারণ কি? ধন্যবাদ আপনাকে, সম্মানিত দুজন সহ আলোচক। শুভেচ্ছা অভিনন্দন আপনারা যারা শুনছেন। আসসালামু আলাইকুম। আসলে রাজনীতি, পলিটিক্স এবং স্ট্যান্ডবাজি পলিটিক্স, এই শব্দটা কিন্তু আমাদের দেশে প্রচলিত আছে। তা আমরা বিশেষ করে যারা রাজনৈতিক সংগঠনের সাথে সরাসরি সম্পৃক্ত, আমি জসিম ভাই যেভাবে বলেছেন যে 3টা স্তর, আমি ওইভাবে বলতে চাই না। আমি বলতে চাই এইভাবে যে বিশেষ করে আমরা যারা রাজনৈতিকভাবে সরাসরি সম্পৃক্ত এবং আমাদের এই সময়টাই আমরা রাজনীতিতে কেটেছে, এটা একটা শ্রেণী আছে। আরেকটা শ্রেণী আছে যারা অর্থ বিপত্তের মালিক হয়ে বিভিন্ন রকম স্বপ্ন দেখে রাজনীতিতে এসে এমপি মন্ত্রী হইতে চায়, এটা একটা টিম আছে।
আরেকটা টিম আছে যারা সত্যিকার অর্থেই মানবিক চিন্তাভাবনা করে এবং মানুষের কল্যাণের জন্য চিন্তা করে। এখন জসিম ভাইয়ের প্রতি আমি সম্মান রেখেই বলতে চাই, উনি স্পেসিফিক চেয়েছে, কে বলেছে, উনি যথার্থই বলেছে, কিন্তু এই কথাটা এমনভাবে প্রচলিত, এখন কার নাম বলবো, এই কথাটা এমনভাবে আগে যদি মনে করেন যে এটা এই প্রশ্নটা করা হবে তাহলে তো 2-4-5 জনের নাম লিখে নিয়ে আসতে পারতাম। আমরা বাঙালি সহজ সরল এবং আমাদের কিন্তু মনেরটা আমরা খুব কম রাখি। আমরা 4 দিন আগে সকালবেলায় কী দিয়ে নাস্তা খেয়েছি এটা প্রশ্ন করলে ওইভাবে হয়তো বা বলতে পারবো না, মানে পিছনে গিয়ে জেনে শুনে তারপরে বলতে হবে। অনেক ঘটনাই তো এসছে, এটা তো আমি আপনি কেন, সারা দেশের মানুষ দেখতেছে। এই জামাত ইসলাম কিন্তু একসময় বলেছে যে দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের বক্তব্য দেখেছি যে এই হিন্দুদের যাওয়া যাবে না, এটা বেদাত। এখন কিন্তু সেখানে গিয়ে আবার কি বলে গীতা পাঠ করছে। কী কারণে করছে, ভুল করছে না শুদ্ধ করছে আমি সেটা বলবো না, আমি বলতে চাইতেছি যে নিজেদের কথার মধ্যেই যে দ্বৈত চিন্তা চেতনা আছে। তো এইখান থেকে আমি বলবো যে এই অবস্থাটা আসলে রাজনীতির স্ট্যান্ডবাজি। খালি বেহেস্ত কেন, এমনও তো কথা বলা হচ্ছে স্বয়ং আল্লাহ লেগেছে এবার জামাতকে ক্ষমতায় নেওয়ার জন্য, দাঁড়িপাল্লার পাশ করানোর জন্য। এখন এইগুলো তো যদি প্রমাণ চাওয়া হয় তাহলে একটু কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার, প্রমাণ দেওয়া যাবে না তা ঠিক না, হয়তো এখান থেকে করতে হবে, ফেসবুকে গিয়ে তারপর করতে হবে। তো যাই হোক, সর্বোপরি আমরা যেটা বলতে চাই যে রাজনীতিতে বর্তমান প্রেক্ষাপটে যে অবস্থা, আমরা যেমন ভূমিকম্প দেখলাম, আমাদের মনে হয় একটা রাজনৈতিক কম্পন আমাদের জন্য অপেক্ষা করছে এবং সেটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছাবে। আমি ছাত্র জীবন থেকেই রাজনীতি করি, আমি খুব ছোটোবেলা থেকে রাজনীতি করি, এখন আর হিসাব নিকাশ মিলে না। আপনি ঐক্য করেন বা জোট করেন, পরবর্তী সময়ে যে অবস্থাটা দাঁড়ায় অতীতের হিসাবের সাথে এখনকার হিসাব মিলে না। এই একদিন মনে করেন একটা জোট, মামুনুল হক সাহেব একদিন বললেন বিএনপির সাথে, এখন আবার তিনি কিন্তু অন্য সুরে কথা বলতেছেন, যেটা রাজনীতিতে হয়। কিন্তু এত সকাল বিকালে পরিবেশ আমি আমার রাজনীতি 47 বছরের রাজনীতি আমি এটা দেখি নাই। মানে সকাল বিকাল পরিবেশ, সকাল বিকাল পরিবেশ, আমার মন আপনার মন বা রাজনৈতিক নেতৃবৃন্দের মন সকাল বিকাল হচ্ছে। একটা বিষয়, সাখাওয়াত শান্ত সাহেব এবং মাসুদ সাহেব যে শিবিরের যে সভাপতি ছিলেন, একটা বিষয় নিয়ে টকশো হচ্ছিল, সাখাওয়াত শান্ত একটা বিষয় চ্যালেঞ্জ করে কিন্তু মাসুদ সাহেব বলছিল যে ওইটা যদি হয়তো উনি আর রাজনীতি করবে না। কিন্তু পরবর্তী সময় দেখলাম যে ওই জামাতে আমির মহোদয়ের ওই বক্তব্যটা দিয়ে পরবর্তীতে সেটাকে নানাভাবে ট্রল করা হয়েছে। আমরা কথা বলার আগে যদি চিন্তা করে বলি এবং শেষ পর্যন্ত যদি আমার মিল থাকে, আজকে ভাই হয়তো বলবো আমি তো বলি নাই, আপনি তো বলেন নাই, আপনার একজন সহকর্মী, তার হয়তো কোনো পদ নাই কিন্তু তাকে তো আপনি এমপিতে নমিনেশন দিচ্ছেন, আপনার দল তো তাকে এমপিতে নমিনেশন দিছে। সুতরাং আপনার কথাবার্তার, তার কথাবার্তার মাধ্যমে আপনার বা আপনার দলের কিন্তু দায় আছে। এখন যদি বলেন যে না এটা তার ব্যক্তিগত ব্যাপার, সে বলে ফেলছে, সেটা ভিন্ন কথা, সেখানে আর আমাদের কিছু বলবার থাকবে। ধন্যবাদ আপনাকে। তো আমি যেটা মনে করি যে অলমোস্ট আমাদের সকলকে আগের সেই সহানুভূতিশীল মানসিকতার মধ্যে আসা দরকার। ধন্যবাদ আপনাকে। জনাব এম এ আজিজ, আমি আপনার কাছে একটু আসতে চাই। এই যে একটি কথা প্রচলন হলো যে জামাতে ভোট দিলে জান্নাতের টিকিট কাটা হয়ে যাবে, স্বয়ং আল্লাহ লেগেছে জামাতকে বিজয়ী করার জন্য, কিন্তু জামাত বলছে যে এমন কথা তারা কখনো বলেনি। তাহলে এই যে যারা বক্তব্য দিচ্ছেন তারা জামাতকে খুশি করার জন্য অথবা এমন বক্তব্য দিচ্ছেন কিনা, অথবা তারা বক্তব্য দেওয়ার সময় তাদের কথা লাগাম টেনে ধরতে পারেন না, বিষয়টা কি এরকম কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথম দিকে এটা জামাতের সেকেন্ড টায়ারের সবাই বলছে, কর্মী লেভেল তো বলেই যে এই দাঁড়িপাল্লায় ভোট দিলে বেচতে যাওয়া যাবে, এটা বলে। আমার এলাকায় বলে, জামাতের সমর্থকরাও বলে, ক্যাম্পিংয়ে গেলেও বলে। হ্যাঁ, আমি প্রথম বলেছি, আমার ধারণা যে মাস মিডিয়াতে পাবেন, জসিম ভাই নিশ্চয়ই খেয়াল করেছেন, যে জামাতে বললে বা দাঁড়িপাল্লায় ভোট দিলে ব্যস্ত পাওয়া যায়, হ্যাঁ বলে, কিন্তু আল্লাহ সৃষ্টি করছে ব্যস্ত, আল্লাহ রক্ষণাবেক্ষণ করেন না। জসিম ভাই ঠিকই বলল, আপনার সর্বশেষে আল্লাহ বিচার করবেন, দোস্ত যোজক আল্লাহ নির্ণয় করবেন। সুতরাং জামাতকে এটা ভাইরাল হয়েছে। তো এই কথাগুলি মাস মিডিয়ায় হয়, যেমন যেটা মাসুদ সাহেব বলছিল
যে এটা অরাজনৈতিক কথা যদিও, যে জামাতের আমির বলেছে ভিক্ষুকের থালা থেকে শুরু করে 80% চাঁদাবাজি বিএনপি করে। হ্যাঁ, তখন মাসুদ সাহেব চ্যালেঞ্জ করছে ওই সায়ন্তর সাথে বাংলা ভিশনে, তখন কিন্তু বেরসিক সাথে সাথে ওই জামাতের আমিরের ভয়েসটা দেখাই দিল। এখন প্রশ্ন উঠতে পারে যে এটা এআই তৈরি হতে, অকস্মাৎ তো এআই হয় না। দুই হলো আমির হামজা একজন জামাতের প্রার্থী, তিনি আগে বয়ান দিচ্ছে একরকম, এখন তিনি বয়ান দিচ্ছে। দাঁড়িপাল্লায় ভোট দিলে 18 কোটি লোকের যে সব সেটা পাওয়া যাবে বলে তো। সিরাজগঞ্জের সেক্রেটারি তিনি তো বলছেন, এখন মামলা চলতেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষয়িত্রীর বিরুদ্ধে মামলাও করছে তিনি নাকি বলেন নাই, বলছে যে যারা আওয়ামী লীগের লোক পালিয়ে গেছে তাদের স্ত্রীদের উপরে মুসলমানের হক আছে, এটা বলছে, মামলাও আছে। তো সুতরাং এটা হচ্ছে, এমনও দেখা গেছে এখন আমার কাছে অসংখ্য ভিডিও ধরা আছে, কিন্তু আমি সাক্ষী ছাড়া বলি না। হামজা সাহেবের বক্তৃতা আছে। জামাতের সেক্রেটারি জেনারেল তিনি বলছেন যে আল্লাহ আমাদের তৌফিক দিছে কোরআনের আইন বদলাতে, আমরা কোরআন আইন বদলাবো। এছাড়া ধরেন জামাতের যে আগে পলিটিক্স জানতাম, যে ধরেন ইসলামিক দল তো নানান রকম, এখন তো ওমর কি হিন্দুর সব নানানদের সাথে কম্পেয়ার করে, তারা শান্তির মিশন, ওই যে ব্যারিস্টার এটা আছে যে কি আপনার হত্যার মামলা করছিল উনি বলছে। এবং জামাতের এই পূজার সময় জামাতের সব নেতাকে প্রার্থীকে সব যায় নম করতে শুনেছি। সুতরাং আগে তো আমরা জানতাম যে জামাত ইসলাম ক্ষমতা গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবে, অর্থাৎ কোরআন সুন্নাহর। কিন্তু এখন তো শরিয়া আইনেও কোনো দিন বলে না শরিয়া আইনে কী আছে, অর্থাৎ শরিয়া আইনের পলিটিক্সটা কী সেটাও কিন্তু জামাত বলে না। এখন তো জামাতের পলিটিক্সটা আগের পলিটিক্সে আছে কি না সেটা নিয়েই সন্দেহ, অন্তত পক্ষে আমি মনে করি। সুতরাং এখন যে এই যে সব হিন্দুদের তার কাছে একই, আবার তাদের নেতারাই বলে, তাদের ভয়েস তো আসে এখন, এই যে দেলোয়ার হোসেন সাইদি সমানে নাজায়েজ না কাফের। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you ইত্যাদিতে বলতেছে, যতগুলো জামাত ইসলামের বলতে সবগুলোকে কন্ট্রাডিক্ট করতেছে, তার ভয়েস তো পাওয়া যায়। সুতরাং এখন কিন্তু জামাত আমার কাছে মনে হয়েছে ক্ষমতায় যাওয়ার জন্যে ইসলামিক দলগুলোকে নিয়ে প্রথম থেকেই আমার কাছে মনে হয়, আগে যে জামাত দেখেছি, জামাতের নেতাদের দেখেছি, এখন তাদের ক্যারেক্টার বদলায় গেছে। যেভাবে বাই হুক অ্যান্ড কুক ক্ষমতায় যেতে হবে, এই জন্যে যা মনে চায়, যার যা মনে চায় এটা বলতেছে। জামাতের লোক, অনেক লোক মাদ্রাসা এতিমে আমার কাছে অসংখ্য ভিডিও আছে, রেপ শুরু করে পুলিশের হাতে ধরা পড়তেছে। আপনি দেখেন 32 নম্বরে গেছে এক মহিলা, পরে শোনা গেছে যে ছাত্রলীগ করে তারে হত্যা মামলাও দিছে, শোনা গেল এটা শিবিরের। আপনার ছাত্র এই যে ইয়েতে এনসিপি অফিসের সামনে যে ছাত্রকে ধরা হলো ছাত্রলীগ হিসাবে, ফাইনালি দেখা গেল সে ছাত্র শিবিরের। না, পরবর্তীতে এটা কিন্তু করা হয়েছে যে তিনি, তার পরিচয় পাওয়া গেছে তিনি ছাত্র শিবিরের নন। এটা আমি জানি না, হতে পারে, এটা পরবর্তী সময়ে প্রমাণ হয়েছে। তিনি ছাত্র শিবিরের নন। কে সে? হয়তো তার অন্য কোনো সাংগঠনিক পরিচয় থাকতে পারে, তবে এটা নিশ্চিত হওয়া গেছে তিনি ছাত্র শিবিরের নন। যাই হোক, তো আমার কথা হচ্ছে এটা প্রুভ হয়েছে এবং এটা পেপার পত্রিকায় আসছে, ফ্রন্ট মেইন স্ট্রিম মিডিয়া। আমরা যেটা আলোচনা করছি এটা হলো মাস মিডিয়ামে অনেক সময় কিন্তু এআই তৈরি করে। যেমন জামাতের সেক্রেটারি জেনারেল বলছে, এটা আমাকে চ্যালেঞ্জ করা হয়েছে, আমি বলছি, আপনাদের এখানেও বলছি আমি, যে তিনি বলেছেন, আমার কাছে ধরা আছে যে এইটা আপনার কোরআন তৌফিক দিছে আল্লাহ কোরআনের আইন বদলানো। বলেন তো, সারা বিশ্বে এই কোরআনের একটি লাইন পরিবর্তন করার জন্য, এটাকে মিথ্যা প্রমাণ করার জন্য সারা বিশ্বের মানে অমুসলিমরা কত চেষ্টা করেছে, একটা শব্দ কোরআনের বদলানো যায় না। ধরেন ওনার মতো অত মুসলমানের সব আকীদা আমি পালন করি না বটে, কিন্তু আমার অনুভূতি তো করা মুসলমান হিসাবে আমি মনে করি কোরআন এমনই একটা গ্রন্থ যার একটা দাড়িকোমা বদলানো যায় না।
তা উনি যখন বললেন যে আল্লাহ তৌফিক দিয়েছে কোরআনের আইন বদলানো যাবে, তার মানে জামাতে ইসলামের পলিটিক্স ঠিক আছে কিনা এটা তাহলে বলতে হবে। ধন্যবাদ আপনাকে। এটা তো বলে নাই। ধন্যবাদ আপনাকে জনাব জসিম ভাই। আমি আপনার কাছে একটু আসতে চাই, আপনি শুনছিলেন আজিজ ভাইয়ের কথা, জামাতের পলিটিক্স আগের মতো আছেন কিনা জি, একটু জানতে চাই। আমরা আপনাকে ধন্যবাদ দেই। আমি নিজের চোখে এই দৃশ্য অথবা কোনো মেসেজ বা কোনো নিউজ চোখে পড়ে নাই যে জামাতের সেক্রেটারি জেনারেল এই কথা বলেছেন। আমি এখন এটা আপনাকে দিব। এটা আমাদের বিশ্বাসের অংশ অ্যাজ মুসলিম, নট জামাতি, যে কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে হেফাজত করবেন, কিয়ামত পর্যন্ত দাড়ি কমা সেমিকোলন কেউ চেঞ্জ করার পারবে না, এবং যে এই চেষ্টা করবে সে প্র্যাকটিক্যালি এটা ভুল করবে এবং তিনি মুরতাদ হয়ে যাবেন। জামাতের এই দীর্ঘ রাজনৈতিক পথ পরিক্রমায় কোরআনের বিষয়ে এই পর্যন্ত আর দ্বিতীয় আজকে যে কথাটা কোট করলাম দ্বিতীয় কোনো কথা পাবেন না। আমি এটা প্রমাণ করার চেষ্টা করব, আমি দেখব, কারণ এই যুগে অনেক কিছুকেই দেওয়া হয়। আমি একটা অতীতের ঘটনা বলি। আমি তখন ছাত্র ইউনিয়ন করতাম। আমি মানে খুব হট স্লোগান ছিল যে গোলাম আজমের মেয়ে বোল ড্যান্স দেয় শেরাটনে, তখন তো সোনারগাঁও হয়নি, শেরাটনে বোল ড্যান্স দেয়। তো আমরা তো এটা খুব চাউর করে মার্কেটিং করছি মধুর গেন্টে নিয়ে বিভিন্ন জায়গায়, যে কিসের গোলাম আজম নেতা জামাত ইসলামের, তার মাইয়েই যদি বোল ড্যান্স দেয় তো ইসলামকে, এই ইসলাম তো আমরা চাই না, আমরা পিওর ইসলাম চাই, অ্যাজ মুসলিম তো স্বাভাবিক। কিন্তু পরে খবর নিয়ে দেখা গেল গোলাম আজমের 6টা ছেলে আছে, একটা মেয়েও নাই, এবং নিউজ মিডিয়াতে চাউর হয়ে গেছিল সেই সময়। সুতরাং এরকম আমি অনেক উদাহরণ দিতে পারবো, যে উদাহরণগুলো এই সমস্ত মিডিয়া এবং এই যুগে এটা ব্যাপক ভাইরাল হয়। আর এখন তো মিডিয়ার যুগ আল্লাহর মেহরবানি অনেক ব্যাপক, তখন অতটা ছিল না। আমি যখন চাকসুর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি, ক্লিয়ার বক্তব্য রাখছে যে জসিম যদি পাশ করে এই বিশ্ববিদ্যালয়ের ক্যারেক্টার থাকবে না, মাদ্রাসা হয়ে যাবে। তারা এতটুকু নোংরা কাজ করছে, বিশ্ববিদ্যালয় সাইনবোর্ডে লিখে দিছে জসিমিয়া গাফারিয়া আলিয়া মাদ্রাসা। হ্যাঁ, এবং তারা বক্তৃতায় ফরমালি বলছে, আপা আজকে থেকে এই হল ত্যাগ করেন, রেজাল্ট হয়ে গেলে কিন্তু আর ক্যাম্পাস থাকতে পারবেন না। এই জাতীয় প্রচুর প্রচার। আমার সময় আল্লাহর মেহেরবানি এই যাবৎকালের মধ্যে সবচেয়ে উন্নয়ন বেশি হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের, ছাত্রীদেরও। তো এগুলি প্রচারের সব জবাব দেওয়ার সময়ও আমাদের হয় না অ্যাকচুয়ালি। আমি তো মনে করি যে কোরআনের কর্মসূচি দাড়ি কমা সেমিকোলন যেমন আমরা চেঞ্জ করতে পারবো না, আর আল্লাহর দিয়ে কমপ্লিট যে করেছেন কোরআনকে, এর তো আবার ধারকর্য করার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, এখন মনে করেন ব্যাংকিং সিস্টেম কেমন হবে, সুদ নিষেধ করা হয়েছে, ব্যাংকিংয়ে যে অ্যাকাউন্টিং মেথড, টেকনিক্যাল বিষয়, এই ডিটেলস তো সেখানে নাই। আপনি ওই গাইডলাইনকে সামনে রেখে, ইনফ্রাস্ট্রাকচার ঠিক রেখে আপনি হালাল পর্যায়ে যেগুলি পরে সেগুলি করবেন, এটা তো বৈধ। কিন্তু চেঞ্জ তো করার প্রশ্ন আসে না। ঠিক ইকোনমিক অর্ডারের ক্ষেত্রে যত জায়গাতে সীমারেখা দিয়েছে ইসলাম, সীমারেখার মধ্যে থেকে যদি যুগ্মযুগী কোনো জিনিস মানুষের প্রয়োজন হয়, কোরআন হাদিসের কন্ট্রাডিক্ট না করে, সেটা তো স্বাভাবিক। যেমন কম্পিউটার তো সেই যুগে ছিল না, এটা কি হবে? এটা অ্যাবস্ট্রাক্ট। তাইলে এখন যদি কম্পিউটারের মাধ্যমে বোল ড্যান্স, অশ্লীল নাটক, অশ্লীল দৃশ্য এসব জিনিস দেখায়, মিডিয়ার দোষ না, দোষটা হয়ে গেল যিনি প্রডিউস করেন তার। এরকম অনেক আবিষ্কার। একটু জানতে চাই, জামায়াতে আমির কিন্তু বলেছেন যে বর্তমান তরুণ প্রজন্ম এবং মা বোনেরা জামায়াত ইসলামকে খুব ভালোবাসেন। এই কারণে কি ছাত্র সংসদ নির্বাচনে জামায়াতের কি ভূমিধস বিজয় হয়েছে? এইটা একটা সিনসিয়ার ফিলিংস আমির জামাতের, এবং এটা কোট করাটা অযৌক্তিক না। এই কারণে যে পরিমাণ ভোট ছাত্রীরা দিয়েছে, ছাত্র শিবিরকে ভালো না বাসলে ভোট দিলে কী করে? তারা একই ক্যাম্পাসে অবস্থান করেছেন, সহাবস্থান করেছেন, সহপাঠী ছিলেন, এবং তাদের সাথে বিভিন্ন ফর্মে দেখা হয়েছে, সেমিনার, সিম্পোজিয়াম, ক্লাসরুম, সর্বদা দেখা হয়েছে। তারা জানার সুযোগ পেয়েছে ছাত্র শিবিরের নেতৃত্ব কীরকম। কাজেই এই অবাধ নির্বাচনের সুযোগে, ব্যক্তিগত মত স্বাধীনভাবে প্রকাশ করার সুযোগে তারা যে ম্যাসিভভাবে, ব্যাপকভাবে মতামত দিয়েছে, যার কারণে ল্যান্ডস্লাইড বিক্রি হয়েছে। এটা বলাই তো যায় তারা ভালোবাসে, তারা কল্যাণ চায়। তা না হলে তো এরকম ল্যান্ডস্লাইড বিক্রি হতে পারে না। এবং একটা দুইটা তো না, প্রত্যেকটা ছাত্রী হল, ডাকসু, চাকসু, রাকসু, জাকসু সব ছাত্রী সংসদগুলির মধ্যেও ছাত্রী সংস্থার ব্যানারে মেয়েরা প্যানেল পেয়েছে, শিবির তো উইন করেছি। সুতরাং এটা নির্দ্বিধায় বলা যায় আমাদেরকে তারা ভালোবাসে। এই ভালোবাসা আগামী জাতীয় নির্বাচনে প্রকাশ পাবে কিনা? আমি আশা করছি এই ভালোবাসার রিফ্লেকশন জাতীয় নির্বাচনে হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান, এবং আমাদের যারা সন্তানরা 54,000 বর্গমাইলের গ্রামগঞ্জ থেকে আসে,
তারাই এখানে লেখাপড়া করে। কাজেই এর ঢেউ, এর প্রভাব, এর ইতিবাচক রেজাল্ট অবশ্যই জাতীয় নির্বাচনে পড়বে, আমি আশাবাদী ইনশাআল্লাহ। জনাব খলিলুর রহমান ইব্রাহিম, আমি আপনার কাছে একটু আসতে চাই, এই যে জামায়াতের প্রতি তরুণ প্রজন্মের ভালোবাসা, মা বোনদের ভালোবাসা, এটাকে আপনি তো বিএনপির একজন প্রতিনিধি, আপনি কিভাবে দেখবেন? তরুণ প্রজন্মের যে ভালোবাসা যদি একতরফা হয় তাহলে একরকম, আর দুই দিক থেকে যদি ভালোবাসা হয় সেটা আরেক রকম। এখানে জাকসু নির্বাচন দিয়েই সকল কিছু বিবেচনা করা যাবে এমনটা না। কারণ আপনারা তো সবই দেখেছেন, আমাদের বলার কিছু নাই, তারপরেও একটু বলতে হয় যে বিগত সময়ে এই ছাত্র শিবির বলেন বা জামাত ইসলাম বলেন, তাদের পথ পরিক্রমা যেইভাবে তারা চলে এসেছে, বিএনপি এই বিষয়গুলো বুঝতে প্রায় 2 যুগ সময় লেগেছে। তারা যে আওয়ামী লীগের ঘরে লালিত পালিত হয়েছে, তারা যে আওয়ামী পরিচয় দিয়ে একসঙ্গে ওই আবরার হত্যা, বিশ্বজিৎকে হত্যা, এইগুলোয় মেতেছিল, এটা কিন্তু দেশবাসী এখন বুঝে গেছে। সুতরাং তারা মিলেমিশে কখন তাদের স্বার্থের জন্য কি করবে, এটা একান্তই তাদের ব্যক্তিগত বিষয়। তবে জসিম ভাইয়ের একটা কথার উদ্ধৃতিকে আমি বলতে চাই, জসিম ভাই আশাবাদী যে সামনে জামাত ক্ষমতায় আসবে, হয়তো বা আল্লাহর রহমতে আসতে পারে, কিন্তু আমি একটু ওনার এটাকে সায় দিতে চাই। এই জন্য সায় দিতে চাই যে আপনি দেখেন, একটু যোগ করি আমি, সেটি হচ্ছে বিএনপি তো একটি প্রাচীন রাজনৈতিক দল, তাহলে তাদের বুঝতে এত সময় লাগলো কেন? আমি সেখানেই আসতেছি। হ্যাঁ, এটা আমি সেই কথাটাই আসতেছি যে এইখানে যে আপনারা গত 4টা নির্বাচন দেখেছেন, 4টা নির্বাচনে শেখ হাসিনার সময় 4টা নির্বাচনে তারা কিভাবে নির্বাচনগুলো করেছে। ইভেন 18 সালের নির্বাচনে বিএনপিকে মাত্র 7টি আসন দিয়েছে। সেই বিদ্যমান প্রশাসনই কিন্তু এখনও আছে। আমি এখনও মনে করি অবাধ সুষ্ঠু কোনো নির্বাচনে বিএনপি বা আওয়ামী লীগ বা জামাত ইসলামী 7টা আসন পাবার মতো না, তারাও বেশ আসন পাবার কথা। তো সেখানে কিন্তু 7টি আসন দিয়েছে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবং সেই বিদ্যমান প্রশাসন এখন কাদের কথায় নড়ছে, কাদের কথায় চলাফেরা করছে, কাদের কথায় নড়ছে, এটা আপনি এখনও বুঝেন না? জামাত এবং এনসিপি, এবং এখানে ইনডাইরেক্ট ইউনূস সাহেবের ইন্ধন আছে, এই এই যে ইন্টারিম গভর্নমেন্টের ইন্ধন আছে। সত্য কথা তো বলতেই হয়, যেটা বাস্তবতা। যে এই কারণে কি গতকালকে চট্টগ্রামে জামাতে এক নেতা বলেছেন যে প্রশাসন আমাদের কথা উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় মামলা হবে, স্বাভাবিক। এটা খুবই সুন্দর কথা। আজকে দেখেন সারা বাংলাদেশে যে মামলাগুলো হয়েছে, করেছে প্রশাসন। কেউ ইনডাইরেক্ট বা কিছু মানুষ মনে করে বিএনপি মামলা করে, বিএনপি তার ক্ষমতায় নাই। আমরা এই কথাটা মানে বলতেই চাই যে বর্তমান যে সরকার, এই সরকারের কলকাঠি নাড়ছে জামাত এবং এনসিপি, এবং এই কারণে তারা বিভিন্ন ইস্যু এনে পিআর, স্থানীয় সরকার নির্বাচন, নানাভাবে নির্বাচন যাতে পিছিয়ে যায়। পিছিয়ে গেলে তাদের একটা লাভ আছে। লাভটা কি? অন্তত যতদিন ক্ষমতা ভোগ করা যায়, ক্ষমতায় যতদিন থাকা যায়, নির্বাচনে গেলে মুখে যতই বলুক না কেন, অবাধ সুষ্ঠু নির্বাচন যদি হয়, শেখ হাসিনার মতো ওই রকম তো আর করতে পারবে না প্রশাসন যতই থাকুক। কিন্তু দেখবেন যে এই নির্বাচনে জামাত কত ভোট পায়, বিএনপি কত ভোট পায়। আর আপনি যে প্রশ্ন করলেন এত সময় লাগলে কেন, না একটি পুরনো রাজনৈতিক দলে এত সময় 2 যুগ লাগলো কেন? 2 যুগ লাগলো, তার পিছনে কারণগুলো হলো যে বিভিন্ন সময়ে তারা বিএনপিকে ব্যবহার করেছে। যেমন 2014 সালে বিএনপি কিন্তু নির্বাচনে যাওয়া প্রস্তুত ছিল, একমাত্র জামাতের একগুঁয়েমির কারণে সেই নির্বাচনে যাওয়া হয় নাই। এবং গুলশান অফিসে বসে এ নিয়ে জামাতের সিনিয়র নেতৃবৃন্দ, আমাদের তো একটু যাতায়াত আছে, ছোটো পর্যায়ে হলেও আমরা পর্যন্ত সেগুলো অবলোকন করেছি। তো জামাত যেইভাবে বিএনপির আষ্টে পৃষ্ঠে লেগেছিল, এবং সেইভাবেই এখন আবার বিএনপিকে ফেলে তারা নিজেরাই একা একা পথ চলার চেষ্টা করতেছে। 5 তারিখের পর একটা স্লোগান আসলো। কি স্লোগানটা? যে নৌকার ধানের শীষ, 2 সাপের 1 বিষ। এরা কারা দিল? এই স্লোগানগুলো আনলো কারা? বিভক্তির সৃষ্টি করলো কারা? এরা গোপনে একা একা ক্ষমতায় যাবার যে চিন্তা বা ক্ষমতায় যাবার যে লোভ, তারা সম্বরণ করতে পারে নাই। এই জন্যে একটা মানুষ, আপনার সাথে আমার সম্পর্ক নষ্ট হইতে কিন্তু একটু সময় লাগবে। হয় আপনি আমাকে একটা এই কথা বলবেন, আমি আপনাকে একটা করার কথা বলবো। তখন 5 তারিখের পরেই শুরু করে দিল এই স্লোগানটা। কোনো আলোচনা নাই, কোনো বিএনপির এই জামাত তো বিএনপির আষ্টে পৃষ্ঠে হয়েছে, আমরা বলবো যে তাদের এই প্রসার লাভ করেছে, এটা অস্বীকার করতে পারবে না।
কিন্তু এখন তাদের বক্তব্য বিবৃতিতে দেখবেন যে বিএনপি মনে হয় যে তাদের কাছে একটা মানে কি মানে ফোরার মতো হয়েছে, এবং বিএনপির পিছে এমনভাবে লাগছে যে বিএনপিকে কোনোভাবেই যাতে রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে। আপনি চিন্তা করেন গত 17 বছর আওয়ামী লীগের নেতৃবৃন্দের এবং শেখ হাসিনার মুখ দিয়ে যে কথাগুলো বের হচ্ছে, সেই কথাগুলো এখন আরও দৃঢ়তার সাথে সেই জামাত ইসলামী নেতৃবৃন্দের মুখ দিয়ে বের হচ্ছে। তারা আরও বেশি খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান, তাদেরকে নিয়ে পর্যন্ত মন্তব্য করা শুরু করে দিয়েছে। অথচ গত যে সময়গুলো 2 যুগ, তখন কিন্তু তারা বিএনপির সাথেই যুগপথ আন্দোলন করছে, সমস্ত কিছুতে বিএনপিতে তাদেরকে সহযোগিতা। ধন্যবাদ আপনাকে। জি, আপনাকেও ধন্যবাদ। জনাব আজিজে, আমি আপনার কাছে একটু আসতে চাই, আপনার দৃষ্টিতে প্রশাসন এখন কার দখলে? না দেখেন, প্রশাসন বেশিরভাগ আমার কাছে মনে হচ্ছে এনসিপি জামাতের কাছে, বিএনপিও আছে, এটা ভাগাভাগি করে দিছে। কিন্তু জামাতের প্ল্যান এবং কৌশল আলাদা, তারা কৌশলে কিন্তু এটা ঢুকেছে, কিন্তু বিএনপি ওই সিলভার কাপের মতো উপর উপর দিয়ে ভাসছে, তাদের কোনো কৌশল নাই, তাদের কোনো পরিকল্পনা নেই, যার ফলে বিএনপি বড় দল, যার ফলে তাদের প্রস্তাবেও অনেক লোক অনেক জায়গায় ঢুকে পড়ছে। এখন ধরেন আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটো তো সবসময় বড় দল ছিল, ধরেন আওয়ামী লীগকে ঠেকানোর জন্য সবসময় জামাত কিন্তু বিএনপির সাথে থেকেছে, কিন্তু এইবারে কিন্তু আলাদা হয়ে জামাতের কৌশল কিন্তু পরিবর্তন হয়েছে। ধরেন এই যে ইয়াগুলি ছাত্র সংসদ নির্বাচনগুলি, সেখানে সাদামাঠা বলে যদি ভাষায় ধরেন যে শুধু সমর্থনের কারণে জিতছে তা না, কৌশল আর ছাত্রদল কিন্তু হলেই থাকতে পারে নাই, কিন্তু ছাত্র শিবির হলে ছিল, ছাত্র শিবির কাজ করতে পেরেছে, কারণ ছাত্রলীগ হয়ে হেলমেট বাহিনী হয়ে ছাত্রলীগ সেজেছিল। হ্যাঁ, এবং তারপরে যখন নির্বাচন শুরু হয়, এটা রাজনীতির বাইরে তারা কিন্তু মিশনারিজ ওয়ার্ক করছে, এই গরম পানি ঠান্ডা পানি দেওয়া, খাওয়া দাওয়া, এই বেনিফিট দেওয়া। আপনি দেখছেন যে সাদিক কায়েম যখন ভিপি হয়ে নির্বাচিত হলো, প্রথম যে বক্তব্য দিল, তখন বক্তব্য দিছে আমি শুনেছি যে আপনাদের ব্যক্তিগত এমনকি পরিবারের কোনো প্রয়োজন পড়লেও আমরা আছি, হ্যাঁ আমাদেরকে বলবেন আমরা আছি। তো অর্থাৎ এটা হলো মানুষকে এক ধরনের, আমি বলবো এটাকে এইভাবে যে স্বাধীন চিন্তাকে ব্যাঘাত ঘটানো, এদেরকে ব্রাইব করা হয়েছে, এই বাচ্চাদেরকে ব্রাইব করা হয়েছে, যার ফলে নানান সুবিধা দিয়ে দিয়ে ভোট নিয়ে নেওয়া হয়েছে। আপনি দেখেন যদি তাই না হতো, সুবিধা দেওয়াটা কি খারাপ? মানে ভোটারদেরকে, যেমন যে আপনি যেটা বলছেন যে ঠান্ডা পানির ব্যবস্থা করা হলে, হ্যাঁ শিবিরের পক্ষ থেকে এটা তো ভালো একটা কাজ। আগে দিত। 2 হলো যদি ভোটই সরল মনে দিত, আপনার ওই যে কি ইয়ারা ওই যে হিন্দু সম্প্রদায়ের ছেলেরা থাকে, ওখানে তো জামাত ভোট পেল না, ওখানে ঠিকই কিন্তু ভোট অন্যদিকে গেছে চলে। সুতরাং এই যে মানুষকে ব্রাইব করা, এখন ধরেন গ্রামীণ অঞ্চলে যে হচ্ছে ম্যান টু ম্যান ওয়ার্ক হচ্ছে, এবং ম্যান টু ম্যান এর চিকিৎসা, এর অমুক দেওয়া তমক দেওয়া, সারা বছর দেখ সমস্যা নাই। এটা ভোটের আগে এগুলো এক ধরনের ইনডাইরেক্ট ব্রাইব, আমি বলবো ব্রাইব দিয়ে এটাকে ভোট কিনে নেওয়া। এই জায়গায় এই কৌশলে তো বিএনপি যেতে পারবে না, বিএনপি তো যাচ্ছেও না। বিএনপির বিষয়টা হলো বিএনপির ফিক্সড, আপনি দেখেন 111 সহ 17 বছর যদি ধরেন, 17 বছরে বিএনপির কোনো লোক কিন্তু অন্য দলে জয়েন করে নাই, খেয়াল করে দেখেন। 2-1টা লোক নিষ্ক্রিয় হয়েছে, এখন ভোট আসলে ওই ভোটগুলো দিবে। কিন্তু জামাতের এই ধরনের পরিকল্পিত ওয়ার্ক এবং কৌশলের কারণে জামাতের ভোট কিন্তু বেড়েছে, এতে কোনো সন্দেহ নেই, বেড়েছে। আর এই যে ছাত্র সংসদ নির্বাচনে কোনো ইনফ্লুয়েন্স হবে না, এটা কিন্তু ঠিক না। ইনফ্লুয়েন্স তো অবশ্যই কিছু হবে, তবে এটা উল্টা আছে যে ধরেন আমার পরিবারে 71 জন সদস্য, 71 জন সদস্য যে ছোটরা আমার কথা শুনবে না, শুনবে তো। সুতরাং জাতীয় সংসদ নির্বাচন এবং আপনার ছাত্র সংসদ নির্বাচন একটু আলাদা, সুতরাং আমি তার ইনফ্লুয়েন্স তো থাকবেই। এবং ছাত্র সংসদ নির্বাচনে জেতার ফলে এবং ইসলামিক দলগুলো, যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই, এখন বিএনপিকে চ্যালেঞ্জ জামাত করতেছে এবং ইসলামিক কয়েকটা 8টা দল পেয়েছে, তারা এখন ক্ষমতায় সরাসরি তারা নিজেরা ক্ষমতায় যাওয়ার তাদের আকাঙ্ক্ষা জন্মানোর কারণে এত ব্যাপারা কিন্তু হয়ে গেছে। কিন্তু বিএনপির তরফ থেকে আমি কিন্তু যতই বলেন না কেন, বিএনপি বড় দল, বিএনপি কিন্তু খালি নির্বাচন, কোনো মতো নির্বাচন দরকার, নির্বাচন গেলেই ক্ষমতায় যাবে,
বিএনপি কিন্তু কোনো এইরকম আচরণ করতেছে না, এটা ঠিক। বিএনপি বড় দল, বিএনপি ধরেন জামাত মাঠের নামে আছে, বিএনপি যদি এখন মাঠের নামে কি দাঁড়াবে? আমরা জনগণ হিসেবে চাইছি যে অভ্যুত্থানের শক্তিগুলো এক থাকবে, এই অভ্যুত্থানের শক্তিগুলো দ্বিতীয় বিভক্ত হয়ে গেছে। আমি তো নির্বাচন হয় কিনা আমি শঙ্কিত। ধন্যবাদ আপনাকে। জনাব জসিম ভাই, আমি আপনার কাছে একটু আসতে চাই। সামনে নির্বাচন রেখে এই আজিজ ভাই যেটা বলছেন যে একটা সময় আওয়ামী লীগকে ঠেকাবার জন্য বিএনপি জামাত একসাথে কাজ করেছে, এখন বিএনপি জামাত আলাদা হয়ে গেছে এবং অনেক স্বার্থেই আলাদা হয়েছে, তারা বিএনপিকে অনেক ক্ষেত্রে ওভারটেক করছে। ইব্রাহিম ভাই যেটা বলছেন, আসলে কেন, এটা কি কোনো কৌশল ছিল? আমি দুটি কথা বলেই আপনার প্রশ্নের উত্তর দিতে চাই। আমার শ্রদ্ধেয় আজিজ ভাই এই যে ছাত্রদের বিশ্ববিদ্যালয়গুলোতে অবস্থান সম্পর্কে বিবৃতি দিয়েছেন, এটা সঠিক না। এই যে হেলমেট বাহিনীটা নিয়ে যা বলছেন, এটা টোটালটা মিথ্যাচার। কারণ বিশ্ববিদ্যালয়ে 15 বছরে ছাত্র শিবির তার অস্তিত্ব ছিল না, হলে থাকা তো দূরের কথা। এমনি কোনো সমর্থক অথবা কোনো নামাজি ছেলে যদি থাকে, তাও আপনার ঘটনা দ্বারা প্রুফ হয়ে গেছে যে এরকম নামাজি ছেলেকেও তারা টলার করে নাই। সুতরাং আমাদের 1 লক্ষ ছাত্র এবং কর্মীসহ গ্রেপ্তার হয়েছে এই ডিউরিং দিস পিরিয়ড। যদি সামান্যতম সম্পর্ক ছাত্রলীগের সাথে থাকতো, আতাত থাকতো, সম্পর্ক থাকতো, 1 লক্ষ লোক গ্রেপ্তার হওয়ার প্রশ্ন আসে না। মহিলারা, গণমাধ্যম, সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ছবি বের হয়েছে যে আপনাদের যে ছাত্র সংসদের যে নেতারা আছেন তারা আওয়ামী লীগের নেতাদের সাথে ছবি। যখন নাকি বিশ্ববিদ্যালয়ে চরম রকমের পরিস্থিতি, সে অবস্থাতে কে কোথায় থাকলো, এটার চেয়ে বড় কথা হচ্ছে যে এক্সিস্টেন্সের জন্য অবস্থার প্রেক্ষিতে যারা হলের থেকে যেতে পারেনি তাদের কারো কারো অবস্থান থাকতে পারে, কিন্তু জেনারেলি অ্যাজ এ হোল ছাত্ররা ক্যাম্পাসে থাকতে পারেনি। আমাদের ছাত্রীরাই থাকতে পারে নাই। 2000 ছাত্রীকে মহিলা জামাতকে গ্রেফতার করেছে। আমাদের 5000 লোক শহীদ হয়েছে ডিউরিং দিস পিরিয়ড। সবচেয়ে বড় ম্যাসাকার হচ্ছে জামাতের 5 জন শীর্ষ নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে। আমরা যদি সামান্য তাদের সাথে আপোষ করতাম, ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হতাম, এই 5 নেতাকে আমরা হারাতাম না। কাদের মোল্লার থেকে অনেক রিপোর্ট হয়েছে যে এগুলি টোটালকে মিথ্যা। এবং মতিউর রহমান নিজামীর মামলায় যে রায় হয়েছে, সেখানে সাক্ষী বলছে আমি 3 মাইল দূর থেকে দেখছি। আমরা ক্যালেন্ডারের ডেট দেখলাম, রাতটা ছিল অমাবস্যার রাত। অমাবস্যার রাতে 3 মাইল দূর থেকে দেখছে, এই সাক্ষী তো ফেক সাক্ষী। স্কাইপি কেলেঙ্কারি আপনারা সবাই জানেন। আমি এটা থেকে বোঝাতে যাচ্ছি, আওয়ামী লীগের সাথে ফর এক্সিস্টেন্স অত বেনিফিট নেওয়ার জন্য সামান্য যদি আমরা সম্পর্ক রাখতাম, এই পরিণতির শিকার হইতো না। শিক্ষাঙ্গনগুলিতে একই অবস্থা। আর শিবিরের যে ছেলেরা সমাজকর্মমূলক কাজ করছে, এটা তো বিএনপি করতে কোনো বাধা নাই। এই ঠান্ডা পানি খাওয়ান তো হয়েছে 5ই আগস্টের পরে, এর আগে তো ঠান্ডা পানি খাওয়াতে পারেনি। পরিষ্কার অভিযান তো করতেছে এই আফটার দ্য 5th অগাস্ট। এবং ছাত্রদল এবং বিএনপি যদি করে, এতে কোনো বাধার কিছু নেই। সমাজকর্মমূলক কাজ, মানুষ উপকার করা, এটাকে জ্বালাস করাতে কিছু নেই, ভালো কাজ। আমি মনে করি প্রশাসনে যে কথাটা আজিজ ভাই বললেন, শ্রদ্ধেয় আজিজ ভাই, এটা কথাটা সঠিক নয়। ডিসি, এসপি থেকে শুরু করে যাদেরকে মিন 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you. করি, ম্যাক্সিমাম লোক দে বিলং টু দ্যাট পলিটিক্স, নট আওয়ার ম্যান। আমি একটা হলফ করে বলতে পারি, কারণ আমরা বিভিন্ন কাজে বাধাগ্রস্ত পাওয়ার জন্য এই ধরনের ভালো কাজ তো সবাই, ভালো কাজ তো অবশ্যই করা উচিত। পরবর্তীতে সেটা ধারাবাহিকভাবে আর বজায় থাকে না। এরপরে যে জোটের কথা, 91 সালে নিঃস্বার্থভাবে জামাত বিএনপিকে সহযোগিতা করেছে ফর দ্য সেক অফ দ্য স্টেট, রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে, আমাদেরও স্বার্থে। আমরা কোনো মন্ত্রী চাই না, এমপি চাই না। আমি শেষ করে দিচ্ছি 18 সালের নির্বাচন যখন আমরা করতে পারলাম না, রাতের দিনের ভোট হয়ে গেল, তখনও আমরা জোটের সাথে মিলে ধানের শীষ, কিন্তু আমাদের মার্কা তখন ছিল না, নিবন্ধন নিষিদ্ধ ছিল, আমরা ধানের চড়া শীষে কিন্তু ইলেকশন করছি। ঐক্যের শেষ ইনস্ট্যান্স এইটা। পরবর্তী সময় 18 পরে আর জোট নাই, জোট তো ভেঙে দিল বিএনপি, ডক্টর কামালের সাথে গেল। পরবর্তী পর্যায়গুলি জাতি জানে, আপনারাও জানেন। কাজেই পরবর্তী কোনো জোটবদ্ধ আন্দোলনের যে সিঁড়িটা ছিল, এটা তো ভেঙে দিয়েছে বিএনপি, আমরা ভাঙিনি। উপায়ন্তর না দেখে দেখার স্বার্থে যখন বিএনপি কোনো রকমের কোনো সাড়া না দেয়, বাকি যে ফোর্সগুলি আছে ফ্যাসিস্টের এগেনিস্টে, তাদের সাথে ঐক্য হবে, এটাই খুব স্বাভাবিক। আমরা এখনও বিশ্বাস করি বিএনপির সাথে আমাদের ঐক্য হতে পারে দেশের স্বার্থে, ন্যাশনের স্বার্থে। আমরা তাদেরকে দীর্ঘদিন একসাথে পাওয়ার কারণে এমন কোনো কিছু ঘটে নাই যে আমরা ঐক্যের ক্ষেত্রে আগ্রহী না, বরঞ্চ
18 পরে এই গ্যাপটা বিএনপি তৈরি করছে। আমরা আশা করি বিএনপি এগিয়ে আসে ন্যাশনের স্বার্থে, আমরা আবার এটাকে ধারণ করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। জনাব ইব্রাহিম, আমি আপনার কাছে আসার আগে একটু আজিজ ভাই আপনার কাছে একটু আসতে চাই। জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে যদি গণভোট হয় তাহলে নির্বাচনে জেনোসাইড হওয়ার আশঙ্কার কথা বলছেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। এমন ভয়ঙ্কর আশঙ্কা তিনি কিভাবে করছেন, বা আপনি এমন কোনো আশঙ্কা করছেন কিনা? দেখেন, দেশ 71 সালে স্বাধীন হয়, আপনার 10 ফেব্রুয়ারি অস্থায়ী সরকার হয়, 72 সালে এসে সংবিধান হয়। তখন কিন্তু এমএনএরা পাকিস্তান আমলে যারা নির্বাচিত হয়েছিল তারা এবং সংসদ একসাথে নির্বাচন হয়, সংবিধান অনুমোদন করে এবং সংসদ ক্রিয়াশীল হয়। তখন কিন্তু এখনও প্রশ্ন আছে যে এমএনএর দ্বারা এই সংবিধান অনুমোদিত, সুতরাং এটা নিয়ে প্রশ্ন কিন্তু আছে এখনও। কিন্তু এইবারে ধরেন যেটা বলা হয়েছে, সংসদ নির্বাচনে সংসদ সদস্যরা নির্বাচিত হবে, সাথে সাথে গণভোট হবে। গণভোট নিয়ে অনেক প্রশ্ন আছে, সেটা সময় দিলে আমি বলবো। ধরেন একসাথে যদি ভোট হয়, আপনি 2টে ভোট দিয়ে যাবে, কারণ ওখানে তো হানাবাদ গণভোটে। আর সংসদ নির্বাচনে একটা ভোট দিবে, 2 প্রার্থীকে তো ভোট দিবে না, 1 প্রার্থীকেই দিবে, ভোট হবে। তো বলা হচ্ছে যে গণভোটের যেটা হবে সেটা সংসদে পাস হবে, এই তো। তো এখানে আপনার এরকম যুদ্ধ হবে কেন? যুদ্ধ হবে না, ভোট তো দিবে জনগণ। তাহলে নিশ্চয়ই জামাত বিএনপি যুদ্ধ লাগাবে। জনগণ তো যুদ্ধ লাগাতে চায় না, জনগণ তো মনে করে একসাথেই ভোট হতে পারে। গণভোটটা অবৈজ্ঞানিক, গণভোটটা অবৈজ্ঞানিক। কারণ এই গণভোট আপনার 84টে সংস্কার আছে, 84টে সংস্কার এই 4 দফার ভিতরে ঢুকানো আছে। তো বলেন এখানে জামাত ইসলামের 4টা নোট অফ ডিসেন্ট আছে, বিএনপিরও আছে, এনসিপিরও একটা আছে নোট অফ ডিসেন্ট। নোট অফ ডিসেন্ট এটার ভিতরে নাই, তামাদি হয়ে গেছে। নোট অফ ডিসেন্ট মানে কি? ওই পার্টি, আমার কথা হলো যে ঐক্যমত্য ডক্টর মোহাম্মদ ইউনূস করছে, এইটাই অবৈজ্ঞানিক। 30টে দল নিয়ে বসছে, 30টে দলের নীতি আদর্শ আলাদা। জামাত কি বিএনপি হবে, বিএনপি কি জামাত হবে, সবাইকে একমত, সব ইস্যুতে একমত করার চেষ্টা করছে, এইটাই অবৈজ্ঞানিক। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু প্রথমে বলেছিল রাজনৈতিক দলগুলোতে যতগুলো ইস্যুতেও একমত হয় তাই নিয়ে আমরা ভোটে যাব, বাকিটা ওয়েবসাইটে দিয়ে দেব, জনগণ দেখবে কোনটা কে হ্যাঁ করছে না করছে দেখবে। ওইটাই ছিল কারেক্ট ডিসিশন। এখন শেষ পর্যন্ত দেখেন আপনার এই যে গণভোট যে ইস্যুতে 4 দফা দিছে, এটাও জোর করে গিলোটিন করা, জোর করে খাওয়ায় দেওয়া রাজনৈতিক দল। তাহলে রাজনৈতিক দলগুলো করুক, ব্যান করুক, নিষিদ্ধ করে দিক। রাজনৈতিক দলগুলোর তো কোনো ভাষা নাই এখানে, কারণ রাজনৈতিক দলগুলো এতদিন ধরে আপনার ঐক্যমত্য কমে বৈঠক করলো, সব করলো। এখন বিএনপি বলতেছে তাদের নোট অফ ডিসেন্ট নাই। জামাত যদিও বলে না, কিন্তু জামাতের 4টে নোট অফ ডিসেন্ট আছে। জামাত তো এটাও নোট অফ ডিসেন্ট দিছে। এখন এটার সাথে তো আমি একমত না যে বিএনপি সংস্কার করা হয়েছে, সংসদ আইন প্রণয়ন করবে আর স্থানীয় সরকার উন্নয়ন কাজ করবে। জামাত তো এখানে নোট অফ ডিসেন্ট দিছে। আমি তো মনে করব সংসদকে আপনার ওই আগের জায়গায় ফেরত নেওয়ার জন্য এটাতে নোট অফ ডিসেন্ট দিচ্ছে। আমার বক্তব্য হচ্ছে একটাই, দিতেই পারে, তাদের রাজনৈতিক পলিসি দিতেই পারে। সেই নোট অফ ডিসেন্ট গেল কোথায়? আর 84টে 4টেই দিল, ধরলাম আমি। এই 4টের ভিতরে আমার ওপিনিয়ন নাই, আমি সচেতন নাগরিক না, আমি হ্যাঁ না কীভাবে দেবো? আমি তো 4টের ভিতরে একটা দেবো। আবার বলছে কি যে আদেশের উপরে ভোট হবে, এটা না, ওই জুলাই গণ-অভ্যুত্থান, জুলাই সনদের উপরে না, আদেশের উপর। এখন প্রেসিডেন্ট দিয়ে আদেশ দিছে, আদেশ তো অবৈধ, কারণ সংবিধান জীবিত। সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী এই সরকার ওত দিছে, এই সংবিধান জীবিত। এই সংবিধান জীবিত থাকতে প্রেসিডেন্ট, প্রধান উপদেষ্টা কোনো আদেশ দিতে পারে না, এটা অবৈধ। তো ধরেন আপনি জোর করে এটা খাওয়াই দিয়ে গণভোট করে দিলেন, পরে আমরা নাগরিক আছে না, কেউ কোর্টে রিট করবে না এক সময়, এটা চেঞ্জ হয়ে সব অবৈধ হয়ে যাবে। তো সেজন্য এইগুলো আমি বলবো যে গায়ের জোরে নেই। আমার কথা হলো যেখানে নোট অফ ডিসেন্ট আছে এবং এমসিকিউ কোশ্চেন মতো করতে হবে, যে কতগুলো দফা আমি টিক দেব, কোনো জায়গায় ক্রস দেব, যোগ করে কোনটা পাস করেন। আচ্ছা, তারপর আরেকটা কথা শেষ করি। ধরেন এই গণভোট
না জয়যুক্ত হলো কি হবে? গণঅভ্যুত্থানে মানুষ জীবন দেয় নাই, ছাত্র জনতা জীবন দেয় নাই, গণঅভ্যুত্থানে আকাঙ্ক্ষা নাই। শেষ দাবি তো ছিল ফ্যাসিবাদের বিলোপ চাই। তার মানে কি? গণতন্ত্র চায়, আইনের শাসন চায়, সুশাসন চায়। সেটাই তো জুলাই সনদে লেখা আছে। তো ওটা যদি না হয়ে যায়, না হওয়ার সম্ভব না। ধরেন বিএনপি এটা নিয়ে উষ্মা প্রকাশ করতেছে। বিএনপির ভোট এখনও বলা হয় বিএনপির ভোট তো জামাতের চেয়ে বেশি। না যদি পড়ে আওয়ামী লীগের যারা সাধারণ ভোটার তারা ভোট কেন্দ্রে আসলে তারা যদি না দিয়ে দেয় কি করবেন? তো জুলাই সনদ তো আউট। ধন্যবাদ। জি, তখন কি করবেন? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব খলিলুর রহমান ইব্রাহিম। আমি আপনার কাছে আসতেছি, যে আমি আপনার কাছে আসবো তার আগে একটু ইব্রাহিম ভাই আপনার কাছে আসতে চাই। বিএনপি তো সম্প্রতি 300 আসনে মনোনয়ন দেবার কথা ছিল, কিন্তু 237টি আসনে মনোনয়ন দিয়েছে। 63 আসনে মনোনয়ন তখনও দিতে পারেনি। যেই আসনগুলোতে মনোনয়ন দেওয়া হয়েছে এর মধ্যে 40টি আসনের মতো সেখানে বিভক্তি এবং অসন্তোষ, এবং সেখানে অনেক সময় বিক্ষোভ হয়েছে, জ্বালাও পোড়া হয়েছে। বিএনপি কি শেষ পর্যন্ত পারবে এই আগুন নেভাতে? এই আগুনটার মধ্যেও তো একটা মানে কি বলে যে ষড়যন্ত্র আছে, এটাও কিন্তু আমাদের বুঝতে হবে। তার আগে আমি একটা প্রশ্নের জবাব দিয়ে নেই। ভাই যেটা বলেছে এটা আসলে সঠিক না, যে বিএনপি এই ঐক্য ভাঙছে ডক্টর কামালের সাথে গিয়ে। ডক্টর কামালের সাথে যে ঐক্য ফ্রন্ট হইল, সেই ঐক্য ফ্রন্টে আপনারাও কিন্তু বেনামে বলে যেটাকে বিদেশিরা বারবার বিএনপিকে চাপ দিতেছিল যে জামাতকে নিয়ে তোমরা এই করো না। তারপরেও কিন্তু সেখানে আপনাদেরকে 18 না কয়টা আসন যেন 2018 সালে আপনারা ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করেছেন। আর সেখানে তো কামাল সাহেবের নেতৃত্বে আপনারাও ছিলেন ঐক্যবদ্ধ। এখন এগুলোকে মিসগাইড করার জন্য যদি বলেন তাহলে জাতি কি হিসেবে নেবে? আজকে যে 40টা আসনের যে ঝামেলা, চিটাগংয়ে একজনকে গুলি করে হত্যা করলো, কারা করছে একটু খতিয়ে দেখতে হবে। আমরা বললে তো আমার জসিম ভাই শ্রদ্ধেয় উনি হয়তো রাগ হয়ে যাবে। আমরা স্বীকার করি না করি, আমাদের দেশে কিন্তু 2টা ভাষা প্রচলিত আছে। একটা হলো হেলমেট, যেটা আজিজ ভাই বলেছেন, আরেকটা ভাষা আছে উনি বলেন নাই, সেটা একটা হলো রক কাটা। কে কার মধ্যে সেটা আমি বিশদ বলতে যাব না, কিন্তু এই 2টা গ্রুপ কিন্তু এখানে এক হয়েছে। যেই কারণে আমি বলতে চাইছিলাম না, যেই কারণে কিন্তু যে জাকসুতে একেবারে অভূতপূর্ব বিজয়। আমরাও মনে করেন যে এই দেশের নাগরিক হিসাবে বলতে চাই যে এটা কতদিন এই বর্ণচোরাভাবে এই চলবে, এই খেলা চলবে। আমরা এই যে জুলাইয়ের যে স্পিড, সেখান থেকে কিন্তু আমরা সরে গেছি। কীভাবে সরে গেছি? এখন সরকারের ভাষা জামাত ইসলামের ভাষা এবং এনসিপির ভাষা দেখবেন মিলে যায়। সরকারকে কিছু বললে জামাত ইসলাম সেটার প্রটেস্ট করতে চায়, এনসিপিও করে, বা এনসিপি জামাতের কোনো হলে সরকারের দিক থেকেও একটা এই কথা চলে আসে। সব কিছু মিলিয়ে আজকে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে দেশের প্রয়োজনে, দেশের স্বার্থে এই জুলাই হয়েছে। কিন্তু এটাকে ডক্টর ইউনূস সাহেব কী বলেছেন? ছাত্ররা করেছে। এটাকে ডক্টর ইউনূস কী করেছেন? অমুকে মাস্টার মাইন্ড। আবার ওই মাস্টার মাইন্ডে কী বলেছে? আমাদের এই আন্দোলনের সময় শিবির সবচেয়ে ভূমিকা পালন করেছে। তাহলে বিএনপির অবস্থানটা কোথায়? বিএনপি কী করেছে? বিএনপি কি এখানে কিছু করে নাই? বিএনপির যেখানে আমার কৃষক দল থেকে 11 জন শহীদ হয়েছে, এবং টোটাল আমাদের ছাত্রদল যুবদল মিলিয়ে এখানে আমাদের প্রায় 800-র মতো শহীদ হয়েছে। তো তারা কিছু করে নাই। এই যে একটা একে একদম অস্বীকার করা, ইনডাইরেক্ট অস্বীকার করা। ডক্টর ইউনূস সাহেব বলল যে ছাত্ররা এটা করেছে মাস্টার, এবং ছাত্ররা তাকে নিয়োগ দিছে। আপনি একটু মনে করে দেখেন। আর সেই ছাত্র যারা নিয়োগ দিছে, যারা এই আন্দোলনের মাস্টার মাইন্ড, তারা বলল কি আন্দোলনের পাশে ছিল শিবির, তার মানে অন্য কেউ নেই। তো এই পরিস্থিতি কারা তৈরি করলো? আজকে দেশের এই অবস্থাটা কে তৈরি করলো? আজকে যে মানে কি গণভোট নিয়ে যে কথা হচ্ছে, এখানে তো সকল দল ঐক্যবদ্ধভাবে মোটামুটি একটা নিষিদ্ধ আওয়ামী লীগ ছাড়া সেখানে ঐক্যমত প্রকাশ করছে, এবং তারা স্বাক্ষরও করেছে, এবং সেখানে কিন্তু জামাত ইসলামও স্বাক্ষর করেছে। তো তারপরে এইটা নিয়ে একদিনে ভোট, এটা তো তারা সেখানে ঐক্যমত, এই তো তারা হয়েছে, সম্মতি হয়েছে। এগুলা কিছু না, এগুলা হলো নির্বাচনকে পিছিয়ে দেওয়া, বা যাতে এই মুহূর্তে নির্বাচনটা না হয়। এবং আমি আজিজ ভাইয়ের সাথে আমি কথাটা মানে একমত পোষণ করছি যে এই সরকার এই নির্বাচনটা করতে পারবে কিনা। আমি নিজেও কনফিউজড, কারণ এই সকল কারণে, এই সকল বিভ্রান্তির কারণে। হ্যাঁ, কী বলছেন ভাই?
একদিনের যে গণভোটের কথা, মানে আপনারা বলছিলেন যে নির্বাচনের দিন গণভোট, জামাতটা এই মানে দাবির সাথে জামাত চেয়েছে নভেম্বর। না, ঐকমত্য কমিশনে কিন্তু এটা একমত হয়েছে। শুনেন, এদের মায়ের প্যাচ বুঝবেন না। এরা প্রথমে বলছে এখানে স্বাক্ষর করবে না, আবার চুপ করে যা স্বাক্ষর করে আসছে। আবার এনসিপির যে নাহিদ সাহেব তিনি বললেন যে আবার জামাত নাকি তাদের অফিসে বলে আসছে যে আমরা স্বাক্ষর প্রত্যাহার করব। এটা তো পত্রপত্রিকায় আসছে ভাই, খালি আমার মুখের কথা কেন? তো এই যে মানে বিভিন্নভাবে বিভিন্ন রঙের খেলা, বর্ণচূড়ার একটা অবস্থা, এইটাকে আপনি কি দিয়ে করবেন? জি, ধন্যবাদ আপনাকে। জনাব জসিম ভাই, আপনার কাছে আসতে চাই, কিছু একটা বলতে চাচ্ছিলেন। জি, শ্রদ্ধেয় আজিজ ভাই কে প্রশ্ন করেছিলেন জেনোসাইডের ব্যাপারে। আসলে আমরা একটা আবিধানিক অর্থ দেখি কোনো বিষয়ের, আর একটা দেখি পারিভাষিক অর্থ। জেনোসাইডের একটা ইউনিভার্সাল ইন্টারন্যাশনাল শব্দ আছে, অর্থ আছে। কোনো নৃগোষ্ঠী, কোনো দল, কোনো দেশ, কোনো জেনারেশনকে হত্যা করা হয় দমায় রাখার জন্য, সে যে গণহত্যা। এই ব্যাপারে কোনো ডিবেট নাই। বাট আমি এটা বোঝানোর জন্য বলতে চাই, যেমন এই লোকটার হাত খুব পাকা, হাত কোনো পাকানো জিনিস না, হাত যশ আছে ডাক্তার সাহেবের, তার মানে তার খ্যাতি আছে। সুতরাং জেনোসাইড আংশিকভাবে পূর্ণাঙ্গভাবে কোনো কিছু ডেস্ট্রয় করা, এটা একটা অর্থ, ডেস্ট্রয় করা। নির্বাচন যখন হবে, এখানে তো মানুষ না, এটা একটা প্রক্রিয়া, মেকানিজম। এখানে ডিস্ট্রাকশন হচ্ছে নির্বাচন ব্যবস্থাটা ক্ষতিগ্রস্ত হওয়া, এখানে কোনো মানুষ হত্যার বিষয় এটা আসে না। মানে এটা বোঝাতে তিনি এই জি শব্দ জি ব্যবহার এটা করেছেন। বলেছেন। তাহলে এই যে এমন শব্দগুলো কেন ব্যবহার করছে, হাঙ্কি পাঙ্কি, সোজা আঙ্গুলে ঘি ওঠে, আমি ওটা পরে যাচ্ছি। হাঙ্কি পাঙ্কি কিন্তু উনি বলেন নাই। না না, আমি বলছি যে আপনাদের অন্যান্য নেতারা, ডাক্তার তাহের বলছে, শফিক বলে নাই। আমাকে বলতে দেন। একটু হাঙ্কি পাঙ্কির খালি অর্থটা যদি একটু বুঝাই দিতেন, যেটা বললেন এটার অর্থটা। এটা পরে যাই না। এখন আমার বক্তব্য হচ্ছে, মানে এখানে বলবে না। আমার বক্তব্য হচ্ছে, যখন নাকি এই সিচুয়েশনে বিএনপি তো প্রথম দিকে গণভোটের দিকে একমত ছিল না, এটা পরবর্তী পর্যায়ে ম্যান্ডেট নিবে, নেক্সট সংসদ ডিসিশন নেবে, পাবলিক উইলকে অনার করবে, এগুলি প্রথম দিকে বলছে। সামহাও সমস্ত আলোচনার পর শেষে বিএনপিও একমত হয়েছে গণভোটের বিষয়ে। বিষয় হচ্ছে আমাদের পার্থক্য, আমরা ভিন্ন দিনে করতে পেরেছি, বিএনপি একদিনে রাজি হয়েছে, সেম ডেতে। আমাদের আর্গুমেন্ট হচ্ছে যে যদি নির্বাচন ব্যবস্থায় যে মানুষে যেভাবে মার্কাটা চিনে, সিম্বল চিনে, ব্যক্তিকে চিনে, উৎসাহের সাথে ভোটটা যেভাবে দিবে, একই দিনে যদি আর একটা গণভোটের এজেন্ডা আসে, মানুষ কনফিউজড হবে এবং এতে নির্বাচন ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হবে এবং গণভোটও ক্ষতিগ্রস্ত হবে। এই ক্ষতিগ্রস্ত আংশিক, পার্শিয়াল, ফুল যেটাই হোক না কেন, নির্বাচন ব্যবস্থাটা ধ্বংস হয়ে যাবে, এটা ক্ষতিগ্রস্ত হবে। ডাক্তার শফিক সাহেব এটাই বুঝিয়েছেন। সুতরাং এটা ক্ষতিগ্রস্ত হতে কাম্য নয়। এত রক্তের বিনিময়ে, এত শাহাদাতের বিনিময়ে একটা নির্বাচন পেলাম, সেই নির্বাচনটা যদি সুষ্ঠু না হয়, সুন্দর না হয়, গ্রহণযোগ্য এমন যদি হয়, এই দুইটার কনফিউশনের কারণে কাস্টিং ভোটের পার্সেন্টেজ অনেক কম হয়, এটা তো দেশে, আন্তর্জাতিক বিশ্বে এটা খুব সমালোচনা হবে, আমাদের কনফিডেন্সটা নষ্ট হয়ে যাবে, রাজনৈতিক নেতৃবৃন্দ চিন্তার মধ্যে পড়বেন। কিন্তু ইলেকশন দীর্ঘদিন থেকে মানুষ অভ্যস্ত এবং সেই ভোটের আউটকাম অত্যন্ত এক্সিলেন্ট। 2-4টা গুন্ডামি, পান্ডামি বা সন্ত্রাস ছাড়া যেখানে ফেয়ার ভোট যখনই হয়েছে, 91-এ বিএনপি ইলেকশন করেছে, সেই ফলাফল নিয়ে শেখ হাসিনা ছাড়া ওটা বিশ্ব কেউ চ্যালেঞ্জ করে নাই। 2001-এ আমরা ইলেকশন করছি যৌথভাবে, কেউ চ্যালেঞ্জ করেনি। আমি এটাই বোঝাতে চেয়েছি, শফিক সাহেব এটা বলতে চেয়েছেন, যদি এরকম দুইটা ব্যবস্থাকে অ্যামালগেটেড করে করা হয় তাহলে ফ্রাস্ট্রেটিং হবে, হতাশাজনক হবে, এটি ক্ষতিগ্রস্ত হবে নির্বাচন ব্যবস্থা। ধন্যবাদ আপনাকে। আর এইবার একটু ছোট করে জানতে চাই, আমার ভাই এটা যে বলতেছেন, বাংলাদেশে আমাদের আঞ্চলিক ভাষা হাঙ্কি মাঙ্কি, ধানাই ফানাই, মানে কোনো বিষয়কে যদি সে এড়াইতে চায় ধানাই ফানাই করে। ডিকশনারিতে ভাষা কিন্তু অন্য না, এটা ডিকশনারি বানায় না, ধানাই ফানাইটা হচ্ছে না, হাঙ্কি মাঙ্কি এটা ডিকশনারিতে কিন্তু একটাই আছে। আচ্ছা, না, হাঙ্কি মাঙ্কি এটা আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ, চৌদ্দগ্রামের ছেলে তাহের, এবং আমি জানি যে এটা কোনো তাল বাহানা করলে হবে না, তাল বাহানা, বুঝতে পারছেন? হাঙ্কি মাঙ্কি, এটা আমি আপনাকে উত্তর দিয়ে দিলাম। এরপরে যেটা বলছেন, এটা গুরুত্বপূর্ণ বিষয়, যে ছাত্র শিবির, রক কাটা এবং হেলমেট বাহিনীর কথা বলছেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই জন্য যে আমি ছাত্র রাজনীতি, তারাও ছাত্র জীবনে রাজনীতি করছেন, যে বিশ্ববিদ্যালয়গুলি খুব সেন্সিটিভ জায়গা এবং তারা ডিটারমিনিং ফ্যাক্টরের ব্যাপারে তারা কোনো কিছুর ব্যাপারে কনফিউশন থাকে না। এই হেলমেট বাহিনী, রক কাটার বয়ান বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্ররা প্রত্যাখ্যান করেছে। ধন্যবাদ। প্রত্যাখ্যান করেছে বিধায় এই রক কাটার বিষয়টা এটা চাপানো, প্রচার
এবং এটা আমাদের যে সমস্ত শহীদরা ছাত্ররা জীবন দিয়েছে তাদের প্রতি উপহাস করা, বরঞ্চ তার বিনিময়ে এই সরকারের পরিবর্তন যে ফ্যাসিস্টের, এটা হলো জনগণের স্বস্তি, জাতির একটা প্রত্যাশার পূরণ। আমরা এখানে বিএনপি ছিল না, ছাত্রদল ছিল না বলি না, সবাই মিলে এই পরিবর্তন করেছে। ধন্যবাদ আপনাকে। জি জনাব আজিজ, আমি আপনার কাছে একটু আসতে চাই যে এই একই দিনে গণভোট হলে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে এমনটা বলছিলেন জসিম ভাই। এই কারণে কি প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে একই দিনে নির্বাচন গণভোট করা অনেক চ্যালেঞ্জিং, অতীতে কোনো কমিশনকে এত চ্যালেঞ্জ নিতে হয়নি, এই কমিশনকেই এত চ্যালেঞ্জ নিতে হচ্ছে, শেষ পর্যন্ত এই চ্যালেঞ্জ নিতে সক্ষম হবে কিনা কমিশন? এ পর্যন্ত যত দাবি মানা হয়েছে, এনসিপি এবং জামাত ইসলামের দাবি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার মেনেছে। আর বিএনপি যে ঐক্যমত কমিশনের যে বৈঠক দিয়েছে, আমি আগেই বলেছি বিএনপি শুধু ছাড় দিছে কোনো মতো ইলেকশনটা হলে তারা ক্ষমতায় যাবে, তাদের টার্গেট ওইটা। আর জামাত ইসলাম হলো যে আমার কাছে মনে হয়েছে সব জায়গায় ধরো ঐক্যমত কমিশনে আপনার পিআর সিস্টেম আলোচনায় জামাতের ছিল না, পরে মাঠে গেল যা নিম্নকক্ষ পর্যন্ত পেয়ার ছিল। এখন পিআর কক্ষ তো নিম্নকক্ষে দিছে, এখন তো আছে না উচ্চকক্ষে দিছে, উচ্চকক্ষে নিম্নকক্ষে পিআর সিস্টেম, অর্থাৎ নিম্নকক্ষে যত পার্সেন্ট ভোট পাবে উচ্চকক্ষে তাদের প্রতিনিধি তত যাবে, তার মানে নিচকক্ষে পিআর সিস্টেম হলো। আর বিএনপি চাইছিল মহিলা আসনের মতো করে, যে যতগুলো সিট পাবে তত ওই অনুপাতে উচ্চকক্ষে মহিলারা যায় না, ওই কক্ষে যাবে। তো সেখানে তো ডক্টর মোহাম্মদ ইউনূস করছে কি, নিচু কক্ষে কিন্তু আসলে ভোটটা পিআর সিস্টেম কাউন্ট হলো, গিয়ে ওই হিসেবে উচ্চকক্ষে আপনার যাবে, সদস্য যাবে। তার মানে নিচু কক্ষে পিআর হলো, উচ্চকক্ষে পিআর হলো না। কিন্তু উচ্চকক্ষে পেয়ার বাদ নিচুকক্ষে। এখন জামাত বরাবরই বলছে, সংখ্যাগরিষ্ঠ দল বলছে উচ্চকক্ষে পেয়ার, হ্যাঁ, কিন্তু উনি এটা উল্টায় দিছে। এখন জসিম ভাইয়ের আমি ছোট্ট একটা কথা বলি। জসিম ভাই যেটা বলছিল, তো ধরেন এই যে আপনার ছাত্র শিবির হিসাবে, ছাত্রলীগ হিসাবে ছিল না, ঢাকা ইউনিভার্সিটি ছাত্র শিবির ছিল না, এটা ঠিক। যখন 5 তারিখের পরিবর্তনের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নির্বাচনের জন্য সবাইকে ডাকলো, হ্যাঁ, তখন ছাত্র শিবির অংশগ্রহণ করে নাই। কিন্তু দেখা গেল ফট করে একজন দাঁড়ায় বলল যে আমি শিবিরের প্রেসিডেন্ট, হ্যাঁ, সবাই তো তাজ্জব হয়ে গেছে। অর্থাৎ গুপ্ত ছিল, এই জন্য নাম হয়েছে গুপ্ত শিবির। আমার এখানে বক্তব্য আগেও বলছি যে প্রকাশ্য গণতান্ত্রিক রাজনীতিতে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ হওয়া উচিত, গুপ্ত রাজনীতির জায়গা থাকা উচিত নয়। গুপ্ত হরকাতুল জেহাদ, জেএমবি, এরা তাদের ব্যান্ড করা উচিত। গুপ্ত রাজনীতি যারা করবে তাদের নিষিদ্ধ হওয়া উচিত। গণতন্ত্রে গুপ্ত রাজনীতির জায়গা থাকা উচিত নয়। এই ধন্যবাদ আপনাকে। আমি একটা সেন্টেন্স আচ্ছা, আর জেনোসাইড হচ্ছে ইংরেজি ভাষা। জসিম ভাই, ইংরেজি ভাষায় যে অর্থ আছে সেটাই বুঝতে হবে। আপনি যেটা আগে বলছিলেন অর্থ, ওইটাই ঠিক, নির্মূল করে দেওয়া, ধ্বংস করে দেওয়া। সুতরাং জেনোসাইডের ইংরেজি ভাষা, তার যে শব্দ আছে, আপনি অক্সফোর্ড ডিকশনারি দেখেন, আপনি বাংলাপিডিয়া দেখেন, যা দেখেন ওখানে সব একই অর্থ আছে। সুতরাং আমার মনে হয় যে উনি হয়তো অসতর্কতার সাথে এই কথা বলছেন। না, আমি সরি আজিজ ভাই, এই জন্য বলি নাই। জেনোসাইডের এই অর্থটা প্রাথমিক সংজ্ঞা যেটা আমি বলছি আজিজ ভাই, আমি একমত, কিন্তু এটা ব্যবহৃত হওয়ার প্রচলন আছে। সুপ্রিম কোর্টের এইবারের যে রায় আজহার হিসাবে দেওয়া হলো, আজহারুল ইসলামের রায় বলছে মিসক্যারেজ অফ জাস্টিস। ইউজুয়ালি মিসক্যারেজ বলতে একটা অ্যাবর্শনকে বোঝায়, একটা বেবি বর্ন হইয়া ফুল টার্ম হওয়ার আগে এটা নষ্ট হয়ে যাওয়া, এটা মিসক্যারেজ, ভ্রষ্ট, ভুল, আর্লি। তো সুপ্রিম কোর্ট বলছে তার রায়ে যে এই রায়টা ছিল মিসক্যারেজ অফ জাস্টিস, মানে ন্যায় বিচারকে আক্ষরিকভাবে এটা ভুল রায় না বললাম, মিসক্যারেজ অফ জাস্টিস বলছে। এখানে তো আমরা ভুল ধরি নাই। সুতরাং এই রূপকভাবে প্রতীকীভাবে ব্যবহার হয়তো হবে না, কেন ব্যবহার হয়, তাহলে এটা সবাইকে জানাতে হবে। আপনাদের জন্য ধন্যবাদ। আমি আপনার উত্তর নিয়ে অনুষ্ঠান শেষ করতে চাচ্ছি, একটু ছোট করে জানতে চাইবো কি বলতে চাচ্ছিলেন। আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে যেই বিরোধ পর্যায়ে আজকে আমরা চলে যাচ্ছি, আমি এই দেশের আগামী দিনে ভালো কিছু দেখছি না। এখনও মুক্তিযোদ্ধারা মনে করে, তারা বলে যে জামাত ক্ষমতায় আসলে আবার সে পাকিস্তানের সাথে একত্রিত হয়ে যেতে পারে। তো বিভিন্ন রকম কথাবার্তার যে পরিস্থিতি আমরা দেখতেছি, এখন যদি দেশের মানুষ ঐক্যবদ্ধ না হয়,
আমরা যদি বিভিন্ন কথা বলে তাদেরকে মিসগাইডেড করার চেষ্টা করি, একটা শব্দের অর্থ যদি 5টা থাকে 5টা ভাবে যদি 5 ভাবে বিভক্ত করার চেষ্টা করি, এটা তো হলো কৌশল। সব ক্ষেত্রে এত কৌশল, কথা বলার ক্ষেত্রে এত কৌশল, যেটাকে ডিকশনারি দেখে তারপরে ভাগ ভাগ করেই করতে হয়, এটা তো আমাদের জন্য খুব কঠিন। তাই আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদেরকে আগামী দিনের পথ চলায় আমাদের সকলকে একটু ভেবেচিন্তে করা উচিত। এখানে জামাতের নেতা আছেন, ওনাকেও আমি অনুরোধ করব যে আপনারা শুধু তর্কের খাতিরে তর্ক নয়, একটু ভেবে দেখেন বিএনপির সাথে আপনাদের সম্পর্ক কী ছিল, এখন সম্পর্কটা কোন জায়গায় গেছে এবং সেটার জন্য দায়ী কারা। এবং 5 তারিখের পরে কিন্তু আপনাদের এই অবস্থান, এই স্টাইল, কথাবার্তার ধরন এটা ছিল না। 5 তারিখের মনে হচ্ছে যে আপনারা রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, ভবিষ্যতে দেখা যায় যে এটা আবার পরিবর্তন হতে পারে, জামায়াত বিএনপি আবার একসাথে একই ছাতা নিচে চলে আসতে পারে। ধন্যবাদ আপনাদেরকে আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপ। আজ এ পর্যন্তই। ভালো থাকুক দেশ, ভালো থাকুক দেশের মানুষ, এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।